সবার আগে আমি বলতে চাই একটা সূক্ষ্ম পলিটিক্যাল চার্জের মাধ্যমে এই মূল যে হত্যাকারী ন্যাশনাল হসপিটাল এদের থেকে এরা এই আচ্ছা এরা আমাদেরকে পুরোপুরি মোটিভেট করে ঘুরাই দিতেছে যে কলেজে কলেজে দাঙ্গা হয়েছে। আসলে আমাদের আন্দোলনটা ছিল অভিজিৎ হত্যার বিরুদ্ধে। অভিজিৎকে হত্যা করা হয়েছে, এর কারণটা আপনারা হয়তো অনেক জায়গায় বলছেন যে অভিজিতের বিরুদ্ধে অভিজিৎকে মারা হয়েছে এই জন্য আমরা এই করতেছি, এটা অভিযোগ। কিন্তু আসল প্রমাণ সহ আমি কিছু কথা বলতে চাই। অভিজিৎ 16 তারিখে ন্যাশনাল হসপিটালে ভর্তি হয়, তখন প্রায় সম্পূর্ণ সুস্থ ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে, আর প্লাটিলেট ছিল 1 লক্ষ। 17 তারিখ সকালবেলা মোটামুটি সুস্থ ছিল, তখন অভিজিতের বাবা ওই জায়গায় যায়। অভিজিতের বাবারে অভিজিৎ বলে যে আমার একটু পানির ব্যবস্থা করে দাও, তারা বলে যে আমরা পরে দেবো। অভিজিতের বাবারে পানি দিতে দেয় নাই। তারপরে 17 তারিখ বিকেলবেলা হালকা একটু অসুস্থ হয়ে পড়ে। 18 তারিখ সকালবেলা 17 তারিখ সন্ধ্যার সময় অভিজিৎ বলে আমার এই জায়গা থেকে নিয়ে যাও, এরা ভালো চিকিৎসা করতেছে না। অভিজিতের বাবা 18 তারিখ সকালবেলা হসপিটালের কর্তৃপক্ষের কাছে কথা বলে অ্যাম্বুলেন্স ভাড়া করে যে আমরা অভিজিৎ নিয়ে যাবো, তারা কোনোভাবেই ছাড়ে নাই অভিজিৎকে। একবার জন্য ছাড়ে নাই, আমাদের কাছে প্রতিটা রিপোর্ট একটা রিপোর্ট দেয় নাই অভিজিৎ ছাড়ার জন্য। তারা 11টার সময় বলে যে অভিজিৎ অসুস্থ হয়ে পড়ছে, আইসিইউতে নেওয়া লাগবে। ওর মামা ছিল, সে একটা সিগনেচার করে দেয়, অভিজিৎ আইসিইউতে নিয়ে যায়। সন্ধ্যা 7টার সময় যখন অভিজিতের আমরা দেখা করতে যাই, আমাদের দেখা করতে দেবে না, অভিজিতের মামা যায় দেখা করতে যায়, অভিজিতের মামা জিজ্ঞাসা করে যে আমার ভাগ্নে কেমন আছে, তখন তারা বলে যে অভিজিৎ অনেক সুস্থ আছে, এখন ঘুমাইতেছে, দেখা করতে দেবে না। সে জোর করে রুমের ভিতর ঢুকে গেছে, ঢুকে যায় যখন এইভাবে হাত ধরছে, দেখে হাত পুরো ঠান্ডা আর হাত টুকরায় শক্ত হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করছে আমার ভাগ্নে দিয়ার নাই, কয় না ও বাইসে আছে। তখন একজন ডাক্তার এসে কয় যে হারে এই মাত্র মারা গেল। আপনার চিন্তা করেন একজন মানুষ মারা গেলে কতটা ডক্টর কতটা ইনসিনসিয়ার হইলে, হসপিটাল কতটা ইনসিনসিয়ার হয়ে গেলে তারা এইটা জানে না তাকে রুগী মারা গেছে, আমরা যাই নিশ্চিত করি তারপরে বলে যে মারা গেছে। আর একজন মানুষ মারা যাওয়ার 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত তার শরীর গরম থাকে, তার হাত পা পুরোপুরি ঠান্ডা ছিল। অভিজিতের রিপোর্ট আমাদের কাছে আছে, বিকাল 4টার সময় যে 18 তারিখ যেদিন মারা গেল, বিকাল 4টার সময় প্লাটিলেটের মাত্রা ছিল 80,000 প্লাটিলেট নিয়ে একজন কিভাবে মারা যায়? অভিজিৎ যদি 7টার সময় হাত পা ঠান্ডা হয়ে থাকে, তার মানে আরো 3 থেকে 4 ঘন্টা আগেও মারা গেছে। তারা এটা আমাদের জানায় নাই, এমনকি আমরা যখন নিশ্চিত করি তখন তারা বলে অভিজিৎ মারা গেছে। কতটা ইনসিনসিয়ার। এরপরে আমাদের ছাত্ররা ওই জায়গায় জড়ো হয়ে যায়, আরটিভিতে ডাকা হয়, আরটিভি ওই জায়গায় যায়, আরটিভি সহ আমাদের ছাত্ররা বলে যে আমরা ডাক্তারের সাথে কথা বলবো। তারা বলে যে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলা হবে না, ক্যামেরার সামনে একটা কথা বলবে না। তারা ভিতরে ঢুকে গেছে, পুলিশ ওই জায়গায় যায়। আমরা আমাদের যেসব ছাত্র প্রতিনিধি ছিল তারা বলছে পুলিশটা একলা কোনো কথা কইতে দেবো না, আমরা আমাদের সঙ্গে নিয়ে যাইতে হবে। পুলিশ একা ভেতরে গেছে, পুলিশ একলা ভেতরে যায় কথা বললে সে কয় যে তোমরা যদি এই জায়গা থেকে না যাও তাহলে আমরা এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেবো। তাই এটা বোঝা যায় যে টাকা খাই এই অবস্থাটা করছে এবং আন্দোলন চাপা দেওয়ার চেষ্টা করতেছে, আরো ছাত্র বড় হয়েছে। আমরা 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 সেনাবাহিনী ডাকি, সেনাবাহিনী ভিতরে যে কথা বললে আসছে বলে যে তোমরা যার বিরুদ্ধে আন্দোলন করতে চাইতেছো তার আঙ্গুলটা আমাদের হাতের থেকেও মোটা, তোমরা যদি তার সাথে আগে টিকতে পারবা না, এই ধরনের কথা বলে। কয় আসো তোমাদের সাথে সাইডে কথা বলি, এইটা বলে যে দেখো তোমাদের 36 না 40,000 টাকা বিল হয়েছে, তারা এটা মাফ করে দিবার চাইছে, আরো 10,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যাচ্ছে চলে যাও। একটা মানুষের জীবনের মূল্য কি 10,000 টাকা? তা 10,000 টাকা দিয়ে আমাদের এই আন্দোলনে ধামাচাপা দিতে চায়। তখন থেকে শুরু করে 7টা থেকে শুরু করে রাত্রি 2টা পর্যন্ত আন্দোলন করছি, তার লাশও চায় না, রিপোর্টও দেয় না, কোনোভাবে রিপোর্ট দেয় নাই। পরে এক পর্যায়ে 2টার সময় যখন রিপোর্ট দিয়েছে তখন আমরা চলে গেছি। 19 তারিখ সব ঠান্ডা ছিল, কেউ আন্দোলন করে নাই। 20 তারিখ আমার ছাত্র আন্দোলনে গেছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে ছিল। এই যখন সব আন্দোলন শেষ করে আমরা আলটিমেটাম দিছি, কোনো ভাঙচুর করে নাই, কিচ্ছু করে নেই। আলটিমেটাম দিছি যে আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন আর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করেন, আনলে আমরা ব্যবস্থা নেব। যখন সব ছাত্র কমে যায়, প্রায় 20-25 জন ডিএমআরসি ছাত্র ছিল, তখন সবার উপরে একেবারে হামলা করে বহিরাগতরা। এখন এই বহিরাগতরা আপনি এই বলতেছি সোহরাওয়ার্দী কলেজের পোলাপান, কিছু ওই স্যাকরা ব্যাকরা পোলাপান। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন এলাকারই, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের যে এই ন্যাশনাল হসপিটাল থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে হলো সোহরাওয়ার্দী কলেজ। অবশ্য তেমন কোনো দাঙ্গা নাই, ফ্যাসাদ নাই, কিচ্ছু নাই। ওরা এসে আক্রমণ করলো কে? যদি এই ন্যাশনাল হসপিটাল লোকজন টাকা না খাওয়ায়, ওরা টাকা খাওয়াইছে তাই এসে হামলা করছে। আমার ছত্রভঙ্গ হয়ে পালাইছে স্থানীয়রা, ওই জায়গায় কিছু টোকাই পোলাবান হামলাগুলো করছে ওই সোহরাওয়ার্দী কলেজে। তখন আমাদের ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পালাই যায়। তারপর দিন 21 তারিখ আমরা যখন আন্দোলন করতে যাই তখন পুলিশের লাইন লাগাই দিছে। এত পুলিশ কল্পনা করতে পারবেন না। পুলিশের প্রোটোকলে থাকে, আমার কাছে ভিডিও আছে, আপনাদের প্রত্যেকের কাছে ভিডিও দিয়ে দেবো। পুলিশের প্রোটোকলে থাকে, পুলিশের সাহায্য নিয়ে লোহার রড, লোহার লাঠি এগুলো দিয়ে আমাদের ছাত্রের উপর হামলা করছে। আমাদের ছাত্ররা, পুলিশ আসে, এর ভিডিও আছে, পুলিশের সামনে হামলা করছে, পুলিশ প্রোটোকল সেভ করছে। আমাদের ছাত্ররা সব ভাগ্যের দিকে চলে এসেছে, এই জায়গা থেকে আরো জড়ো সড়ো হইয়া সব ছাত্র যখন ওইদিকে গেছে তখন পুলিশ আর কিছু পারে নাই, আমাদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করছে। জুলাই আন্দোলনের পরে এই প্রথম ছাত্র উপর টিয়ার শেল নিক্ষেপ করলো। আমরা কি ভাঙচুর করছি? টিয়ার শেল নিক্ষেপ করলো কিসের জন্য? টিয়ার শেল নিক্ষেপ করছে। টিয়ার শেল নিক্ষেপ করার পরে যখন সব ছাত্র ছত্রভঙ্গে দৌড়াইছে তখন আবার আমাকে চড়া হয়েছে ওই সোহরাওয়ার্দী কলেজের পোলাপানরা। সব ক্ষেত
ওরা একেবারে লোহার লাঠি দিয়ে এক চাপায় হামলা করছে। আমাদের 100-র বেশি ছাত্র, আমাদের প্রত্যেকের ছবি আছে, প্রত্যেকের ভিডিও আছে, 100-র বেশি ছাত্র মাথা ফাটছে, প্রত্যেকে হাত পা ভাঙছে, প্রচুর পরিমাণে ইনজুরি হয়েছে। তারপর দিন ছিল শুক্রবার আর শনিবার, এই 2 দিন ছাত্ররা ছিল না। আমরা এই ব্যাপারে কথা বলছি যে ঠিক আমরা আরো 14টা কলেজ, গতকালকে যেটা দেখছেন সব কলেজের ছাত্র মিল্লা যাইয়া আমরা আগামীকাল এই সুপার সানডেতে আমরা যে কর্মসূচি ঘোষণা করবো আর আন্দোলন করবো ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে। আমরা তখনও শান্তিপূর্ণভাবে মিছিলে গেছি। আমরা ওই জায়গায় কোনো একটা মানে সোহরাওয়ার্দী কলেজের ছাত্র, ওটা তো বিশাল ভিতরে 2 কিলোমিটার দূরে, ওর থেকে যাইও নাই। আমাকে আন্দোলনের ভিতরে আবার এই সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা আবার এই বোম ফেকছে, বোম ওই চকলেট বোম যেগুলা ইট ফাটেল ফাঁকা শুরু করছে। গতকালকে আমার কিছু ছাত্র আহত হয়েছে। এইগুলো যখন আর মানা যায় না, আমরা গেছি ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে আন্দোলন করতে, ওরা এটা ঢুকে কিসের জন্য ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করলো। এই জন্য আমরা যাই সোহরাওয়ার্দী কলেজে অ্যাটাক করছি। এরপরে আজকে আবার এই যে হামলা করছে। কিন্তু আপনারা একটা দিকে সব দিকে ঘুরে যেতেছেন। আমরা মূল আন্দোলনটা করছিলাম অভিজিতের যে ভুল ট্রিটমেন্ট, অভিজিতের যে ভুল ট্রিটমেন্টটা করা হয়েছে, অভিজিতের উপর যে অন্যায় করা হয়েছে, এই অন্যায়টার কারণে আমরা আন্দোলন করতেছি। কিন্তু এখন এই সূক্ষ্ম একটা পলিটিক্যাল চাল দিয়ে ন্যাশনাল হসপিটাল ঘুরে দিচ্ছে ব্যাপারটা কলেজে দাঙ্গা, তো এইটাই সামনে চলে যেতেছে। এই জন্য আমরা চাই, সরকারের কাছে আবেদন করতে চাই যে এটা দ্রুত থেকে দ্রুততর ভাবে। আমি এই কলেজের ছাত্র, অভিজিতের রুমমেট, এই যে রুমমেট আমরা প্রত্যেক অভিজিতের বন্ধু ছিলাম। হ্যাঁ আমি দীপ, আমি নাম দীপ, আর অভিজিৎ আমাদের বন্ধু ছিল, আমার রুমমেট ছিল, ও রুমমেট ছিল। আচ্ছা দাঁড়ান, আরো কথা শেষ হয়ে যাবে যে আজকে এই যে কিছু কথা আছে, যেমন অভিজিতের যখন 17 তারিখে অভিজিতের 17 তারিখে এসজিপিটি এএলটি নির্ণয় করা হয়েছিল, এটা ছিল 141 ইউনিট পার লিটার। একজন স্বাভাবিক রোগীর থাকে হলো 50-এর নিচে, না এটা বলি নাই, একজন স্বাভাবিক রোগীর থাকে 50-এর নিচে এসজিপিটির মান। তো তারা ট্রিটমেন্ট করবে এটা কমাবার জন্য, তারা একদিনের ভিতর রিপোর্ট এমন কি ট্রিটমেন্ট করলো যে 1692 ইউনিট পার লিটার হয়ে গেল। হ্যাঁ, তার প্রায় 33.85 গুণ বাইরে গেল। এটা কি জন্য হলো? একজন লিভার সিরোসিস রোগীর 200 থেকে 250-এর উপরে কোনোদিন যায় না। তারা হসপিটাল কর্তৃপক্ষ প্রথমে বলছে অভিজিৎ মারা যাওয়ার কারণ কি, অভিজিতের লাংসে পানি জমছে। আমার কাছে লাংসের রিপোর্ট আছে, বোথ সাইডস আর ক্লিয়ার, সম্পূর্ণ পরিষ্কার আছে অভিজিতের রিপোর্টে। তারপরে এরপরে তারা এই যে আটকায় থাকে না, তারা এরপরে বলছে যে অভিজিৎ হার্ট অ্যাটাক করছে। হার্টের সম্পূর্ণ রিপোর্ট আছে আমাদের কাছে, আপনারা দিয়ে দেবো আমরা সম্পূর্ণ সুস্থ হার্ট। এরপরে তারা আটকায় নাই। এরপরে আবার বলে ড্রাগ এডিক্টেড ছিল। ও আমাদের সাথে থাকে, ও 20টা ঘন্টা পড়ালেখা হতো, মাত্র 3 ঘন্টা ঘুমাইতো, আপনারা জানেন না। মাত্র 20টা ঘন্টা পড়ালেখা হতো, 3 ঘন্টার মধ্যে ঘুমাইতো। 1 ঘন্টা আমার সাথে উদ্বাসে যাইতো আর আইতো। এর ভিতরে জীবনে কোনো একটা ব্রি পর্যন্ত টান দেয় নাই। এরপরে আবার তারা বলে যে ও নাকি নেশা করতো। তারা এখন পর্যন্ত স্পষ্টই বলে নাই যে ও কি জন্য মারা গেছে। আরেকটা ব্যাপার, তারা এরপরে আবার বলছে যে ডেঙ্গুর শক সিমটম ছিল তাই মারা গেছে। এটাই যদি হয়, আমরা যখন তাই নিশ্চিত করলাম অভিজিৎ মারা গেল, তারা জানেও না অভিজিৎ মারা গেছে। তার 3-4 ঘন্টা আগে যখন অভিজিৎ মারা গেছে, অভিজিৎ অবশ্যই ছটফট করছে, যদি ওর শক সিমটম থাকে। ছটফট করা সত্ত্বেও তারা কিসের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই? এটার দাবি আপনাদের কাছে রইলো, আপনারা এটা সরাই দেন আর সরকারের কাছে আবেদন রইলো। দ্যাটস অল।